ये है एबीसी न्यूज एजीटी लाइव। This is your ABC News AGT Live. Invigorating human capital, innovation and research, and moreover, minimum government and maximum governance, which has been initiated. আপনার মানে ইন্ট্রোডাকশন যেহেতু নিগম এলাকার সদস্য আপনি আছেন এই জন্য আপনার কি কর্তৃপক্ষ দেখতে যাবি? পুর নিগমে আমাদের টোটাল 51টা ওয়ার্ড, এর মধ্যে 4টা ওয়ার্ড এটা সদর গ্রামীণ জেলার অন্তর্গত। 4টা সদর গ্রামীণে, হ্যাঁ, বাকিগুলি সদর জেলা, সদর আরবান। তো পুর নিগমের নাগরিক স্বাচ্ছন্দ্য নিয়ে আমরা করোনার আগে থেকেই আপনারা জানেন বিভিন্ন ওয়ার্ডে আমরা ডেপুটেশন প্রদান শুরু করেছিলাম। কয়েকটা মণ্ডলে কয়েকটা ওয়ার্ডে আমাদের ডেপুটেশন শুরু হয়েছিল, কিন্তু করোনাকালীন সময়ে আমরা এটাকে আর কন্টিনিউ করিনি। করোনার আবহ কেটে যাওয়ার পর আমরা নাগরিক স্বাচ্ছন্দ্যের দাবি নিয়ে আমরা মানুষকে সচেতন করার কাজে লিপ্ত হয়েছি। প্রায় 6-7 মাস আগেই আমরা বুথে বুথে বৈঠক করেছি, ওয়ার্ড ভিত্তিক বৈঠক করেছি, বিভিন্ন মণ্ডলে একসাথে সব বুথে জনসম্পর্ক করেছি। আমাদের কার্যক্রম চলছে একসাথে সব বুথে একটা মণ্ডলে যেদিন ধরেছি একটা মণ্ডলে একসাথে সব বুথে আমরা কার্যক্রম নিয়েছি। সম্প্রতি আমরা মুখ্যমন্ত্রীর বৃষ্টি প্রকল্পের উপর, কি প্রকল্প? মুখ্যমন্ত্রীর বৃষ্টি প্রকল্প আপনাদের বলছি আমি, মুখ্যমন্ত্রীর বৃষ্টি প্রকল্পের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। কারণ মুখ্যমন্ত্রী সরকার মানুষের কল্যাণে এত ভালো কাজ করছেন যে এগুলিকে আরো বেশি যাতে মানুষ সুবিধাগুলি পেতে পারে তার জন্য আমরা প্রচারে যাচ্ছি। যেমন মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনা, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, মুখ্যমন্ত্রী নিশ্চিত সেচ কর্মসূচি, মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প, মুখ্যমন্ত্রী পোষণ অভিযান, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, মুখ্যমন্ত্রী গ্রামীণ স্যানিটেশন অভিযান, মুখ্যমন্ত্রী বার্ষিক সম্মাননা ছাত্রদের জন্য যারা পড়াশোনায় কৃতিত্ব অর্জন করেছে, মুখ্যমন্ত্রী মেরিট অ্যাওয়ার্ড, মুখ্যমন্ত্রী উন্নত বোধন প্রকল্প, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্প, ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা, মুখ্যমন্ত্রী বর্গাদার ভূমিহীন কৃষকদের সহায়তা প্রকল্প, মুখ্যমন্ত্রী আগরবতী আত্মনির্ভর মিশন, মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ যোজনা, মুখ্যমন্ত্রী মিশন দৃষ্টি, অটল জলধারা যোজনা। এই 20টি যোজনা নিয়ে আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছবো যাতে এই যোজনায় যারা সুবিধাভোগী তারা যাতে এই সুবিধা গ্রহণ করতে পারেন। আপনি যে প্রশ্ন করেছেন পুর নিগম নির্বাচন নিয়ে, নির্বাচনে আমরা জিতবো এটা আগেও বলেছি, সবগুলি ওয়ার্ডে আমরা বিপুল ভোটে জিতবো, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের লক্ষ্য হচ্ছে শুধু ভোট জেতা নয়, এই যে দেখুন স্মার্ট সিটি কাজ যে বিগত ডক্টর প্রফুল্ল সিনহার নেতৃত্বাধীন যে পুরো প্রশাসন কোনো কাজ করেনি, কোটি কোটি টাকার হিসাব রাখেনি। এক বলাকা সিনেমা প্রোডাকশন
144 লক্ষ টাকা হাফিজ করে পালিয়ে গেছে। বলাকা সিনেমা প্রোডাকশন 144 কোটি টাকা, 144 লক্ষ টাকা, 144 লক্ষ টাকা। আচ্ছা, মানে 1 কোটি 40 লক্ষ, 40। তারপর এই যে মশা স্প্রে করার কথা, রোগ প্রতিরোধ যে স্প্রেগুলি করার কথা, এগুলি করেনি। ড্রেন সংস্কার করেনি। এগুলি ডক্টর প্রফুল্লজিৎ সিনহা করতে পারেননি, কারণ মেলার মাঠের যে পার্টি অফিস, সেখান থেকে বলা হয়েছে আপনি এখন কাজ করলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রশংসা হয়ে যাবে। এই কারণে কাজ করেনি। এবং তাদের হাতে যে অর্থ বরাদ্দ ছিল, এই অর্থ বরাদ্দ তারা ঠিকভাবে ব্যবহার করেনি। তো এখন সরকার তো বসে থাকতে পারে না। আপনি দেখবেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সারা ত্রিপুরার প্রতিচ্ছবি, যে টুরিস্ট প্লেসগুলো, এই টুরিস্ট প্লেসগুলি বসানো হয়েছে। একসময় কারোর কারোর মধ্যে ভ্রান্তি ছিল যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কালো গাছ লাগানো হচ্ছে কেন। এখন আপনারা গিয়ে দেখবেন জম্পুই থেকে শুরু করে, নদীজোড়া থেকে শুরু করে, মানে সারা ঊনকোটি থেকে শুরু করে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের যে টুরিস্ট প্লেসগুলো, সেখানে উমাকান্ত স্কুলের সামনে এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এগুলি তুলে ধরা হয়েছে। এবং আপনারা লক্ষ্য করছেন যে রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক সেন্টার, ট্রাফিক যে ব্যবস্থা, এটাকে আরো আধুনিকীকরণ করা হচ্ছে। রাস্তাঘাটগুলো নতুন করে নির্মাণ করা হচ্ছে, ড্রেনের কাছে হাত দেওয়া হচ্ছে। সুস্থ এবং স্বচ্ছ আগরতলা নির্মাণের জন্য ইতিমধ্যেই আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কাজ শুরু করে দিয়েছে। আমি একটা প্রশ্ন করছি, এই প্রার্থী, আপনি যেহেতু শহরের সদর শহরের সভাপতি, প্রার্থী চয়নের কাজটা কতটুকু অগ্রসর হয়েছে আর কি প্রায়োরিটি, মানে হোয়াট উইল বি দ্য ইয়ারস্টিক টু গিভ দ্য টিকেটস? এই বিষয়ে আমাদের দলে কখনো আলোচনা হয়নি। আমাদের দলের যিনি মুখ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি, তারা এই বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত নেবেন। প্রার্থী চয়নের কোনো প্রস্তুতি বা প্রক্রিয়া চলছে না? এই বিষয়টা আভ্যন্তরীণ বিষয়, আপাতত সংবাদ মাধ্যমের কাছে আমরা কিছু বলছি না। কবে হতে পারে বলে আপনাদের ধারণা? একদম যথাসময়ে আপনাদের জানিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না, আমরা আপনাদের একদম টাইমলি জানিয়ে দেবো। Reach to all sections of people, because he already issued to implement the core theme of the budget, and especially I like to mention in order to reach to their own families. Infrastructure, housing, production linked, intensive, this is very important, intensive sectors including pharmaceuticals. আবার কখনো দেখা যাচ্ছে যে ট্রলি থেকে গিয়ে পরে মাথায় মানে 2021-22 যে বাজেটটা হয়েছে, সেই ক্ষেত্রে যে বরাদ্দটা হয়েছে সেটা বিগত বাজেটের তুলনায় অনেকটা কম, কারণ কোভিড ভ্যাকসিনের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো সেই বিষয়ে আপনাদের কি অভিমত? দেখুন, বিরোধীরা যে ঘুমায় তাকে জাগানো যায় না। ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে যে স্বাস্থ্যক্ষেত্রে কি পরিমাণ বাজেট বৃদ্ধি হয়েছে, সারা ভারতের মানুষ বুঝতে পারছে। এটা নতুন স্কিম চালু হচ্ছে, পিএম আত্মনির্ভর স্বচ্ছ ভারত যোজনা। এখানে 65,500 crore এই 6 বছরের জন্য হবে, ইন এডিশন টু এনএচএম। পিএম আত্মনির্ভর স্বাস্থ্য ভারত। তারপর স্বাস্থ্যক্ষেত্রে প্রতিটি জেলায় আপনার হেলথ ল্যাবরেটরি হবে, এই বাজেটে সংস্থান রাখা হয়েছে। 35,000 crore ইনক্রিজ হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে। তো যারা জেগে ঘুমায় সমালোচনার জন্য সমালোচনা করে, তাদের নিয়ে আমরা ভাবছি না। এই কারণে, কারণ প্রধানমন্ত্রী মোদীজি আমাদের সামনের দিকে এগোতে শিক্ষা দেন।
অতীতের গ্লোরিফাইড ইন্ডিয়াকে আরো বেশি শক্তিশালী করার জন্য এই আত্মনির্ভর ভারত যোজনা স্বাস্থ্যক্ষেত্রে বেড়েছে, রেল যোগাযোগে বেড়েছে, শিক্ষাক্ষেত্রে বেড়েছে। 6টি সেক্টরকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে: হেলথ অ্যান্ড ওয়েলবিং, physical and financial capital and infrastructure, inclusive development for aspirational India, reinvigorating human capital, innovation and research, minimum government and maximum governance. এই 6টি বিষয়কে কেন্দ্র করে আত্মনির্ভর ভারতের যে বাজেট হয়েছে সেটা আমাদের প্রগতি বিকাশের পথ দেখাচ্ছে। আরেকটা বিষয়, জিবি কমার্স সেন্টারে কখনো দেখা যাচ্ছে যে 2-3টা এক্সি মেশিন নষ্ট। I welcome you all in the press conference conducted by Sodor Urban BJP, Tripura. This press conference has been designed to express our gratitude, respects and congrats to our Honorable beloved Prime Minister Narendra Modi ji, Honorable Finance Minister Nirmala Sitharaman ji, and also our beloved Honorable Chief Minister Biplab Kumar Dev ji. I like to start making the statement of Swami Vivekananda: know your past. Out of the past is built in the future. Look back. Therefore, as far as you can, drink deep of the eternal fountains that are behind, and after that look forward, march forward, and making India brighter, greater, much higher than she ever was. In the same vein, our Honorable Prime Minister Narendra Modi ji called for Atmanirbhar Bharat, what had existed in our ancient village named self-sufficient village. A self-sufficient village was a basic economic character that had existed for centuries in India, but due to the advent of foreigners, our own past, glorified past, became down to down. PM Narendra Modi ji stands for our own past to make a strong future through the present by calling his popular voice Atmanirbhar Bharat, which reflects in this budget. You know, there is a difference between economic progress and Vikas. Vikas stands for all-round development for the people, which Modi ji deserved. This budget cares for poorer to poorer, women, STs, SCs, and other backward farmers, laborers, and for all. The entire budget has been based on Atmanirbhar Bharat, and which has been proposed and based on 6 pillars, that is health and well-being. You know, Prime Minister Atmanirbhar Bharat Yojana be implemented with an outlay of about ₹65,500 crore over 6 years in addition to NHM. Physical and financial capital and infrastructure, inclusive development for developing India, reinvigorating human capital, innovation and research, and moreover minimum government and maximum governance, which has been initiated by our beloved Prime Minister Narendra Modi ji. I like to
express my thanks and regards to our Honorable Chief Minister Biplab Kumar Devji, because he already assured to implement the core theme of the budget, and especially I like to mention Jal Udhara Mission, pure water has to reach to all sections of people. He already started since 2018. What he meant by Atmanirbhar Bharat, emphasis have been given on migrant laborers, and you see during the COVID situation, Prime Minister had taken so many paths in order to reach to their own families. Manufacturing is given priority, healthcare, agriculture, infrastructure, housing, production linked intensive. This is very important. That stands for PLI, for 10 labor intensive sectors, including pharmaceuticals, telecom, automobiles, textiles, food products. Obviously, these will generate employment in India. Not less infrastructure and the housing sectors will be providing a great future in connection to the employment opportunities in our country. তো সব মিলিয়ে যে আত্মনির্ভর ভারতের পথে আমরা এগোচ্ছি, এটা নরেন্দ্র মোদীজির অন্তরের ভাবনা। তিনি প্রাচীন ভারতের দিকে তাকাচ্ছেন, বর্তমান ভারতকে অনুভব করছেন এবং ভবিষ্যৎ ভারতকে নির্মাণ করছেন। আমার সঙ্গে রয়েছেন এই সাংবাদিক সম্মেলনের মাননীয় শ্রী প্রবীর চক্রবর্তী মহোদয়, আমাদের প্রদেশ কমিটির মুখপাত্র। আমি মাননীয় প্রবীর চক্রবর্তীকে এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য অনুরোধ করছি। সংবাদ মাধ্যমের বন্ধুগণ, আপনারা অবগত হয়েছেন বা পূর্বেও অবগত আছেন যে আমাদের দেশের 21-22 সালের যে বাজেট আপনার পার্লামেন্টে উপস্থিত করা হয়েছে, সে সম্পর্কিত বিষয়ে ইতিমধ্যেই আপনারা এগুলি অবগত হয়েছে। আমাদের জেলা সদর আরবান সম্পাদক অলোক ভট্টাচার্য বাজেটের বিভিন্ন দিক যা পার্লামেন্টে উপস্থিত করা হয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছে। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশ ইতিমধ্যেই, বিশেষত 14 সালের পরবর্তী সময় থেকে আজ অবধি সারা দুনিয়ার কাছে ক্রমশ বেশি বেশি করে সমীহ আদায় করে চলছে। আর এবারকার যে বাজেট, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে যে বাজেট উপস্থিত করা হয়েছে, এই বাজেট অতি সহসাই আমাদের দেশকে সারা দুনিয়ার কাছে অত্যাধিক মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে বলে আমরা বিশ্বাস করি। বাজেটের যে সমস্ত দিকগুলি ইতিমধ্যে জানতে পেরেছি সেসব মিলিয়ে শুনেছেন, অলোকবাবু বলেছেন স্বাস্থ্য খাতে অন্যান্য খাতের ন্যায় স্বাস্থ্য খাতে যুদ্ধ হচ্ছে। তো কোভিড পরিস্থিতিতে সারা পৃথিবীব্যাপী যে বিপর্যয় দেখা দিয়েছে, আমাদের দেশও তার চাইতে ভাগ যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে দেশের সরকার, বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উপলব্ধি করতে পেরেছেন আমাদের দেশটার প্রকৃতর্থে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থার নিরিখে এই
পরিস্থিতি থেকে উত্তরণ এবং স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করার স্বার্থে ভারতবর্ষের অতীতে, স্বাধীনোত্তর ভারতের অতীতে যে ধরনের নজির নেই, যা ছিল 2 or 3% বাজেট বৃদ্ধি হতো সাধারণত স্বাস্থ্য খাতে, এবার 138% বাজেট বৃদ্ধি করা হয়েছে। আমাদের সবকটা রাজ্যের যে জনসমষ্টি, কি শ্রমিক, কি কৃষক, কি তফসিলি জাতি উপজাতি, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সহ সাধারণ শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, বিভিন্ন অংশের যারা বয়োবৃদ্ধ মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের সকলের উন্নতিকল্পে এই বাজেটে বহু কর্মসূচি, বহু ব্যবস্থা এই বাজেটে গ্রহণ করা হয়েছে। কর ব্যবস্থার সরলীকরণ সহ যারা সিনিয়র সিটিজেন তাদের কর মুকুব করা, নানা প্রশ্নে নানা ধরনের সুযোগ সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। ছোট ছোট রাজ্যগুলি যাতে আর্থিক অবস্থার দিক থেকে সমৃদ্ধ হতে পারে, তার জন্য ঋণ ব্যবস্থার সরলীকরণ করা হয়েছে। ঋণ পাওয়ার যে অতীতে যে সুযোগ ছিল তার চাইতে বাড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে নানা উপায়ে এই বাজেটে বিভিন্ন সংস্থান রাখা হয়েছে, যার দ্বারা সমস্ত অংশের মানুষ উপকৃত হবে। এমন তো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সংবাদ মাধ্যমের কাছে আমরা সাহায্য প্রার্থী, যে আমাদের এই যে দেশে যে জনমুখী, জনকল্যাণকামী যে বাজেট উপস্থিত করা হয়েছে, সেই বাজেটের যে ইতিবাচক দিকগুলি, যে সমস্ত দিকগুলি আছে, সেই দিকগুলি সবকটাই ইতিবাচক দিক। সেই ইতিবাচক দিকগুলি আপনারা এগুলি আরেকটু ব্যাপকভাবে প্রচারে নিয়ে যাবেন, যাতে মানুষ অবগত হতে পারে। এই বিশ্বাস আমাদের আছে, এই বিশ্বাস, এই ভরসা রেখে আমরা আজকে আপনাদের সাথে আমরা মিলিত হয়েছি। এটাই আমার যুক্ত করার বিষয় ছিল, এটাই আমি সংক্ষিপ্ত